मुझको ही जाना আচ্ছা, আমরা তাহলে শুরু করি যে ম্যাক্স প্লাঙ্ক প্রথমে কি বলছে, যে প্রথমে আমাদের বুঝতে হবে যে বর্ণালীর কনসেপ্টটা কিভাবে আসে। আমরা বর্ণালীর কনসেপ্টটা পাই আসলে বোরের পরমাণু মডেল থেকে। বোরের পরমাণু মডেল আমাদের যখন শেখানো হয় তখন আমরা দেখছি যে যখন আমাদের একটা নিউক্লিয়াসের চারপাশে এরকম বিভিন্ন ধরনের শক্তি স্তর থাকে, তখন এইখানে যে এরকম ইলেকট্রন থাকে, প্রত্যেকটা অরবিটালে কি থাকে বা শক্তি স্তরে ইলেকট্রন থাকে। এখন ধরো এই কক্ষপথে যে ইলেকট্রন তার শক্তি হচ্ছে 500 জুল, পরবর্তী কক্ষপথের যে ইলেকট্রন বা শক্তি স্তর তার শক্তি হচ্ছে 1000 জুল, এবং ধরো এটা হচ্ছে 1500 জুল। এখন এই যে এখানকার ইলেকট্রন এ যদি পরের কক্ষপথে যেতে চায় তাহলে কি করতে হবে, তাকে 500 জুল শক্তি গ্রহণ করতে হবে বা নিতে হবে। এখন কি ঘটবে ঘটনা, যে এই ইলেকট্রনটা তার সামনের কক্ষপথে যাবে, সামনের কক্ষপথে যাওয়ার পর আবার সাথে সাথেই কি হবে, নিচের কক্ষপথে চলে আসে। অর্থাৎ ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসলো। দেখো এই ইলেকট্রন যখন এইখানে ছিল তখন তার শক্তি ছিল 500 জুল, এবং 500 জুল শক্তি সে গ্রহণ করে উচ্চ শক্তিতে গেল, এখন তার শক্তি 1000 জুল। এখন যদি আবার সে আগের অবস্থায় ফিরে আসে তখন এইখানে তার শক্তি হবে কত, 500 জুল। তাহলে কত জুল শক্তি সে রিলিজ করলো বা কত জুল শক্তি সে বিকৃত করলো, 500 জুল শক্তি সে বিকৃত করলো। তাহলে এই যে 500 জুল শক্তি, এটাই আমরা কি হিসেবে দেখব, আলো হিসাবে দেখব বা তড়িৎচুম্বকীয় বর্ণালী হিসাবে আমরা দেখব। অর্থাৎ এই যে পুরা প্রসেস আমি বললাম এটাকেই বলা হয় কি, বর্ণালী। মানে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, এই আসার ফলে ইলেকট্রন কি করে, শক্তি বিকিরিত করে, আর এই বিকিরিত শক্তি বিভিন্ন ধরনের রঙের হয়ে থাকে। এগুলাকে আমরা কি বলে থাকি, বর্ণালী বলে থাকি। বুঝতে পারছি? তাহলে এখন এই যে এখানে বলছে যে বর্ণালী কি, যে বস্তু এবং আলোর আন্তঃক্রিয়া বা সাময়িক উত্তেজনার ফলে যে জিনিসটা তৈরি, বস্তু এবং আলোর আন্তঃক্রিয়া। এই যে দেখো আন্তঃক্রিয়া মানে কি, একটা অপরটার বিনিময়। এই যে ইলেকট্রন যখন এই শক্তি থেকে এইখানে যাইতেছে, আবার এখান থেকে সে কী হইতেছে, আবার এটা হচ্ছে আমাদের উচ্চ কক্ষপথ আর এটা আমাদের নিম্ন কক্ষপথ, তাহলে সে আবার নিম্ন কক্ষপথে চলে আসছে। তাহলে এটার মধ্যেকার একটা কী হইতেছে, আন্তঃক্রিয়া হইতেছে না। এবং এইগুলার মধ্যে টাইম খুবই কম লাগে, মানে একদমই কম সময়ের মধ্যে এই জিনিসটা ঘটে। বুঝতে পারছি? এরপর আসি যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এখানে জাস্ট তুমি আহামরি বেশি জানা লাগবে না, তোমার এই জিনিসটা জানতে হবে যে ম্যাক্স প্লাঙ্ক বলছে যে আমরা যে দেখি যে লাইট যখন কোনো একটা সোর্স থেকে নির্গত হয়, ধরো এটা হচ্ছে আমাদের একটা সোর্স, তার মনে হয় না যে আলো একদম সোজা যেতেছে, আলোর কোনো ভাগ নাই বলতে কি, আলোকে খণ্ড খণ্ড করা যায় না। কিন্তু ম্যাক্স প্লাঙ্ক আমাদের এই ধারণাকে ভুল প্রমাণ করে। তিনি বলেন যে আলো যখন সোর্স থেকে উৎপন্ন হয় তখন সেই রকম প্যাকেট আকারে উৎপন্ন হয়, এরকম এই যে প্যাকেট আকারে আলো উৎপন্ন হতে থাকে। এই যে এরকম প্যাকেট, মানে একটা এই আলোরও একটা নির্দিষ্ট গুচ্ছ থাকে, এরকম প্যাকেট আকারে সে নির্গত হয়। এখন কথা হচ্ছে আমরা কেন তাহলে এদেরকে বিচ্ছিন্ন দেখি না, কারণ হচ্ছে যে এদের স্পিড তো আলোর বেগের সমান, অনেক বেশি, যার কারণে আমাদের মনে হয় যে এরা একসাথে আছে। এই যে প্রত্যেকটা প্যাকেট, এই প্রত্যেকটা প্যাকেটকে বলা হয় ফোটন। বুঝতে পারছি? এবং বলছে এই যে ফোটনের এনার্জি, এইটা হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে মিউ। এটা হচ্ছে বলা হয় তরঙ্গ, ফ্রিকোয়েন্সি বাংলাতে মনে নেই, কম্পাঙ্ক। তাহলে ইউ প্রপোর্শনাল ওটালে একটা কনস্ট্যান্ট দিতে হয়, সেটা হচ্ছে
প্লাঙ্কস কনস্ট্যান্ট এর মান কত 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তাহলে এখন আমি এই যে ফোটনের শক্তি থেকে তার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। ইকুয়াল টু কি বের হবে hc ডিভাইডেড বাই ল্যামডা। কীভাবে আসে? কারণ আমরা জানি ভি সমান এফ ইন্টু ল্যামডা। তাহলে কম্পাঙ্কে এফ সমান কী হবে ভি ডিভাইডেড বাই ল্যামডা। দেখুন এটাকে তো আমরা কেমিস্ট্রিতে মিউ দ্বারা প্রকাশ করি, আর ভি হচ্ছে সি হচ্ছে আলোর বেগ, আর এটা হচ্ছে ল্যামডা। তাহলে এই মানটা এখানে জাস্ট আমি বসাই দিছি, বুঝতে পারছি? তাহলে দেখো একটা ফোটনের শক্তি হচ্ছে আমাদের কত, এইটা হচ্ছে আমাদের একটি ফোটনের শক্তি। এটাই আমাদের ম্যাক্স প্লাঙ্ক বলছে যে একটি ফোটনের শক্তি। তা যদি বলে 1 মোল ফোটনের শক্তি তুমি বের করো, তাহলে কিভাবে তুমি বের করবা যে 1 মোল ফোটনের শক্তি? তাহলে আমরা জানি কি যে একটি ফোটন, 1 মোল ফোটন সমান কতটি ফোটন, এটা আমাদের আগে বুঝতে হবে। 1 মোল ফোটন সমান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ফোটন। যেমন আমরা জানি কি যে 1 মোল পরমাণু সমান কি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তাহলে 1 মোল ফোটন সমান কি হবে এই অ্যাভোগাড্রো সংখ্যক ফোটন। তাহলে একটি ফোটনের শক্তি এত, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ফোটনের শক্তি কি হবে? অবশ্যই এই অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ হয়ে যাবে 10⁻23 ইন্টু কি এইচ নিউ। এটা হচ্ছে আমাদের 1 মোল ফোটনের শক্তি নির্ণয়ের সূত্র। আবার এটাকে অনেকে আইনস্টাইন কী সব বলে না বলে, এগুলো আমি জানি না। তাহলে আমরা এখন বর্ণালী বুঝতেছিলাম যে বর্ণালী আসলে কি হয়। বর্ণালী, তা আমাদের মেন কন্ডিশন কি ছিল, যে বর্ণালী আসলে কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে মেন কথা। বর্ণালী কিভাবে তৈরি হয়? বর্ণালী তৈরি হয় এই ধরো ইলেকট্রনের শক্তি স্তর, এটা ধরো এখানে ধরো এন এর মান 1, এটা ধরো এন এর মান 2, এটা ধরো এন এর মান 3। এই ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন সে শক্তি বিকিরিত করে। আর এই বিকিরিত শক্তিকে আমরা কি বলি? এই বিকিরিত শক্তি দেখা যায় কি বিভিন্ন ধরনের আলো হিসেবে বের হয়, এটাকে আমরা বলি বর্ণালী বলে থাকি। তাহলে এই যে বিকিরিত শক্তি, সেই শক্তিটা কিভাবে বের করে? ইকুয়াল টু আমরা একটু আগে দেখলাম এইচ ইন্টু নিউ, বারো একটা সূত্র দেখলাম, ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এটা হচ্ছে আমার ওই বিকিরিত শক্তি বা ফোটনের শক্তি নির্ণয়ের সূত্র। সহজ কথা, বর্ণালী কীভাবে তৈরি হবে? ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, তখন সে কিছু পরিমাণ শক্তি বিকিরিত করে। ওই বিকিরিত শক্তিটাকে আমরা কি বলি? বর্ণালী বলি। বুঝতে পারছি? দেখুন যে বর্ণালী মূলত দুই প্রকারের, একটা হচ্ছে কি বিকিরিত বর্ণালী, আর একটা হচ্ছে কি শোষণ বর্ণালী। তো প্রথমে আমরা দেখি বিকিরণ বর্ণালী কী জিনিস। বিকিরণ বর্ণালী, আর একটা হচ্ছে আমাদের কি শোষণ বর্ণালী। এগুলো আসবে না পরীক্ষায়, বুঝতে পারছো? এগুলো কোনোদিনও পরীক্ষায় আসবে না, জীবনেও আসবে না এগুলো পরীক্ষায়, জাস্ট খালি রিডিং দিব। এরপরে পারমাণবিক বর্ণালী কি? পারমাণবিক বর্ণালী হচ্ছে পরমাণু থেকে যে বর্ণালী সৃষ্টি হয়। আণবিক বর্ণালী কি? আণবিক বর্ণালী হচ্ছে অণু থেকে যে বর্ণালী সৃষ্টি হয়। নিরবিচ্ছিন্ন বর্ণালী কি? ওই আলাদা আলাদা থেকে যে বর্ণালী সৃষ্টি হয়। এগুলা পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট না। প্রতিপ্রভা, অনুপ্রভা, শতপ্রভা এগুলা পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট। উদাহরণ দেখবে, নিচের কোনটি অনুপ্রভার উদাহরণ, এগুলা মুখস্থ রাখবে। বুঝতে পারছো? তা আমরা এখন আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে পরীক্ষা আসবেই, সেই জিনিসটা দেখার চেষ্টা করি। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, এইটা পরীক্ষায় আসবে। এখন আমরা চেষ্টা করব হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীটা ব্যাখ্যা করার। তা দেখি যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালী, পারমাণবিক বর্ণালী। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী প্রথম ব্যাখ্যা করেন কে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিজ্ঞানী বোর প্রথম হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করেন। এরকম একটা কোশ্চেন মাঝে মধ্যে পরীক্ষা আসে, নিচের কোনটির জন্য বোরের মডেল খাটবে? নিচের কোনটির জন্য বোরের মডেল প্রযোজ্য?
বোরের মডেল প্রযোজ্য। আমি কিছু উদাহরণ দেই, তুমি জাস্ট অ্যান্সার দেবা। ক নাম্বার আমি বললাম লিথিয়াম, খ নাম্বার আমি বললাম লিথিয়াম 2+, গ নাম্বার আমি বললাম হিলিয়াম, ঘ নাম্বার আমি বললাম নানি, মানে নান অফ দিস, এই কোনোটার একটাও না। এখানে আমি দেখি যে বোরের পরমাণু মডেল প্রযোজ্য হবে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে। এক ইলেকট্রন বিশিষ্ট অণু বা পরমাণুর ক্ষেত্রে, অণু বা পরমাণুর ক্ষেত্রে বোরের পরমাণু মডেল কাজ করে। বোরের মডেল কি করে? কাজ করে। কারণ কি? হাইড্রোজেন, সে প্রথমে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সে ব্যাখ্যা করছে, কারণ তার এখন দেখতেছে যে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1। তো এই জন্য বলছে যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রেই কেবলমাত্র বোরের পরমাণু মডেল কাজ করবে। তাহলে আমরা অপশন দেখি, এখানে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। এখানে কি আছে? লিথিয়াম 2+, তাই না? তার মানে 3টা থেকে 2টা চলে গেলে 1টা থাকে, তার মানে এই যে এর আছে একটা ইলেকট্রন, তার মানে অ্যান্সার হবে এইটা। যাই হোক, আমরা ওটা অফ টপিক ছিল। এখন আমরা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা কি বলছি? বর্ণালী কখন সৃষ্টি হবে? বর্ণালী সৃষ্টি হবে, ধরো এটা আছে বিভিন্ন ধরনের শক্তি স্তর তোমার কাছে দেওয়া আছে, বিভিন্ন ধরনের শক্তি স্তর। এখানে ধরো এনের মান 1, এটা ধরো এনের মান 2, এটা ধরো এনের মান 3, এটা ধরো এনের মান 4, এটা ধরো আমার এনের মান 5। তো ইলেকট্রন যখন উপরের কোনো শক্তি স্তর থেকে সে নিম্নের কোনো শক্তি স্তরে আসবে, তখন আমাদের বর্ণালী সৃষ্টি হবে বা বিভিন্ন রং আমরা দেখতে পাবো। ধরো ইলেকট্রন যদি পঞ্চম শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে, তাহলে আমরা বর্ণালী পাবো। আমরা চতুর্থ শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে আসে, তাহলেও বর্ণালী পাবো। বা এরকম হইতে পারে চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসলো, তাহলে আমরা কি পাবো? বর্ণালী পাবো। সিমিলারলি পঞ্চম শক্তি স্তর থেকেও সে কী করতে পারে? নিচের কোনো শক্তি স্তরে আসতে পারে, তাহলে আমরা বর্ণালী দেখতে পাবো। তা এই যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বিভিন্ন সিরিজ আছে, তো এই সিরিজগুলো থেকে কি কি ধরনের কোশ্চেন আসে আমরা দেখব। প্রথম সিরিজ হচ্ছে আমাদের লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ এটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর নামে, বুঝতে পারছো? ওই বিজ্ঞানীরা যে লাইম্যান নামে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, এই জন্য এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। দেখুন, এই লাইম্যান সিরিজের বর্ণালী কখন দেখা যাবে, এই জিনিসটা আমার একটু বুঝতে হবে। এখান থেকে কি কোশ্চেন আসে? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত, এটাগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে। তো যাই হোক, আমরা দেখার চেষ্টা করি যে লাইম্যান সিরিজ কখন সৃষ্টি হয়। ধরো এইটা একটা হাইড্রোজেন পরমাণু, যার বিভিন্ন শক্তি স্তর আমি কল্পনা করলাম, এরকম বিভিন্ন শক্তি স্তর। এক্ষেত্রে এনের মান 1, এনের মান এটা আছে 2, এটা গোল কিন্তু আমি জাস্ট খালি খসড়া চিত্র আঁকলাম। এনের মান 3, এনের মান ধরো 4, এনের মান কত? 5। বিজ্ঞানী লাইম্যান ব্যাখ্যা করছে যে লাইম্যান সিরিজটা আসলে কি, যে কোনো শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে, ভালো করে মনোযোগ দিব, যে কোনো শক্তি স্তর থেকে, যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে, প্রথম শক্তি স্তরে আসলে যে সিরিজ তৈরি হয়, যে সিরিজ হয় তাকে বলা হয় লাইম্যান সিরিজ, বলা হয় লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ কীভাবে এটা লাইম্যান সিরিজ? মানে আমি যদি বলি যে পঞ্চম শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসলো, প্রথম কথা আমার বর্ণালী সৃষ্টি হবে কিনা? হবে। এবং এই যে বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্য পাবো আমি, এটা আসলে কোন সিরিজের হবে? লাইম্যান সিরিজের হবে। এবং এই আলোর প্রকৃতি হবে কি জানো? আলট্রা ভায়োলেট বা ইউভি রশ্মি। সিমিলারলি চতুর্থ কক্ষপথ থেকে কোন কক্ষপথে আসলে সেটা লাইম্যান সিরিজ হবে? প্রথম কক্ষপথে।
তৃতীয় কক্ষপথ থেকে কোন কক্ষপথে আসলে সেটা লাইম্যান সিরিজ হবে? প্রথম কক্ষপথে। দ্বিতীয় কক্ষপথ থেকে কোন কক্ষপথে আসলে লাইম্যান সিরিজ তৈরি হবে? প্রথম কক্ষপথে। সহজ কথা, যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তর বা কক্ষপথে আসলে যে সিরিজ তৈরি হয় তাকে আমরা বলি কি? লাইম্যান সিরিজ। এখন আমরা বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য বের করা শিখব। আমরা প্রথমে দেখি যে এনতম কক্ষপথের শক্তি নির্ণয়ের সূত্র কি। এনতম কক্ষপথের শক্তি নির্ণয়, কক্ষপথের শক্তি ইএন হচ্ছে আমাদের যে -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, কোন এককে? ইলেকট্রন ভোল্ট এককে। এটা হচ্ছে আমাদের এনতম কক্ষপথের শক্তি নির্ণয়। তা আমরা বর্ণালী কখন পাই? উচ্চ কখন, বারবার একই কথা বলতেছি, উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসি। ধরো আমাদের এটা N2 কক্ষপথ, এটা আমাদের N1 কক্ষপথ, তাহলে এই দুইটার মধ্যে যে শক্তির পার্থক্য, এটাই তো আমরা বর্ণালী হিসেবে দেখতে পাই নাকি? একটু আগেই তো দেখলাম। তো ধরো এটার শক্তি 500 জুল, এটার শক্তি 1000 জুল। তাহলে ইলেকট্রন যখন এখানে ছিল তখন তার শক্তি ছিল 1000 জুল, এখন আবার এখানে আসে, তাহলে এখন তার শক্তি কত? 500 জুল। আর বাকি 500 জুল সে কী করছে? বের করে দিছে। তাহলে এখানকার শক্তি হচ্ছে আমার E2, এখানকার শক্তি ধরলাম E1। তাহলে যতটুকু শক্তি বের হবে সেটা কি? ডেল ই না? তাহলে এখান থেকে ডেল ই সমান কী লেখা যায়? E2 মাইনাস E1 লেখা যায়। এটা কি আমরা বুঝতে পারছি ভাই? বা এটাকে নর্মাল ইউ আকারেও লেখা যায়। তাহলে এখান থেকে ই সমান লিখতে পারি কি? E2 কি? এই যে মানটা বসায় দাও, যে -13.6 ডিভাইডেড বাই N2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 13.6 N1 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি শক্তি নির্ণয় সূত্র কী পেতেছি? ই ইকুয়াল টু, কমন যায় কি? কমন যায় হচ্ছে 13.6 ইন্টু জেড স্কোয়ার, যদি কমন নেই 1 ডিভাইডেড বাই N1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই N2 স্কোয়ার। এবং ই ইকুয়াল টু আমরা কী জানি? আমরা তো চাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, তার মানে ইকুয়াল টু HC বাই ল্যামডা। তাহলে এটা হচ্ছে আমাদের 13.6 জেড স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই N1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই N2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি 1 বাই ল্যামডা লিখতে পারি কত? 13.6 জেড স্কোয়ার ডিভাইডেড বাই HC 1 ডিভাইডেড বাই N1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই N2 স্কোয়ার। এই যে মানটা, এটাকেই বলা হয় রিডবার্গ ধ্রুবক। তাহলে এই রিডবার্গ ধ্রুবকের মান তাহলে আমি বসাই দিই যে 1 বাই ল্যামডা সমান কী হবে? RH ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। এর মান অনেকভাবে মনে রাখে, আমি এইভাবে মনে রাখি। RH সমান হচ্ছে 10.9.678 পার সেন্টিমিটার একক। তাহলে আমি এই মানটা যদি এখানে বসাই, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কোন এককে পাবো ভাই? সেন্টিমিটার এককেই পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসে তখন আমাদের বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তো যাই হোক, আমরা পড়তেছিলাম লাইম্যান সিরিজ নিয়ে। তখন আমাদের যে জিনিসগুলো আসবে পরীক্ষায়, কী ভাই ঠিকগুলোকে কী হলো? হ্যাঁ রে।